হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলের দুর্গাপূজা খুবই ভালো কেটেছে এবং তাই ভিডিও শুরুতেই সবাইকে জানাই বিজয়ার দশমীর শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আপকামিং ডেজগুলো তোমাদের যেন খুব ভালো কাটে এবং আহ, তার জন্য অনেক অভিনন্দন এবং যে ঠিক শুভেচ্ছা জানালাম। যাই হোক, তো চলো আমরা আমাদের আহ, ভিডিওতে আসি। তার আগে যেটা বলবো যে আমি যেটি যেটি পুজোতে কোনো ভিডিও আপলোড করিনি এই কারণ দুর্গাপুজো আমাদের বাংলা বা বাঙালি সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেখানে পড়াশোনা অ্যাকচুয়ালি কারোর হয় বলে আমার মনে হয় না, সেই জন্য আমি ভিডিও আপলোড করিনি। এই 4টে দিন বা 5টা দিন যে যেমন মানে যেমন মতো সেলিব্রেশন করতে চায় করুক মানুষজন, কারণ সারা বছরে অনেক কাজের প্রেশার থাকে, অনেক সবার যে যে যার কাজের মধ্যে ব্যস্ত, যে যার কেরিয়ার নিয়ে তার কাজের মানে চিন্তা, সব কিছুর মধ্যে থেকে এই 4 দিনটা থেকে মানুষ মুক্ত মানে স্বাধীনভাবে থাকতে চায় এবং যাতে পরবর্তী সময়গুলোর জন্য যে শক্তি দরকার, এনার্জি দরকার, সেইগুলো যাতে ক্যারি করতে পারে। তো এই জন্য আজকের যে ভিডিও শুরু করতে চলেছি সেখানে ক্লাস 10-এর বায়োলজি চ্যাপ্টার শুরু করব, যেখানে আমরা ফার্স্ট চ্যাপ্টারটাই শুরু করছি যে ঠিক আছে নিউট্রিশন দিয়ে। নিউট্রিশন অ্যাকচুয়ালি কোথা থেকে পাই? খাদ্য শক্তি থেকে, সেই জন্য ওই শক্তি আর দিয়েই এখানে কানেক্ট করা হলো, শক্তির সাথে শক্তি কানেক্ট। তো সেটাই আজকের ভিডিও, যেখানে আমরা লাইভ প্রসেসের ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট সেকশনটা দেখব, যেখানে এই লাইভ প্রসেস চ্যাপ্টারে 4টে সেকশন আছে। তার মধ্যে প্রথম আছে নিউট্রিশন বা পুষ্টি, সেকেন্ড আছে রেসপিরেশন বা শ্বসন, তৃতীয় মানে থার্ড নম্বর আছে যথাক্রমে যে ওই ট্রান্সপিরেশন মানে যে অ্যাকচুয়ালি সংবহন, যেটা ব্লাড ট্রান্সপিরেশন বা এরকম ব্যাপার স্যাপার। আর ফোর্থ আছে বলা হয় রিচন, যেখানে এক্সক্রিশনের ব্যাপারটা নিয়ে। তো এখানে তার আগে কিছু জিনিস বলবো, যেটা হচ্ছে কি আমি মোটামুটি এটা তো ওই এটা ক্লাস 10-এর অ্যাকচুয়ালি বর্তমানে যদি বলা হয় এটা ফিফথ চ্যাপ্টারের মধ্যে পড়ছে, যেহেতু একটা চ্যাপ্টার বাদ দিয়েছে সেখানে। এটা ফিফথ চ্যাপ্টারের মধ্যে মানে একটা চ্যাপ্টার বাদ দিয়েছে, মানে এর যে আগের যে চ্যাপ্টারটা যেটা 5 নম্বর চ্যাপ্টার ছিল পিরিয়ডিক টেবল কেমিস্ট্রির, সেটা বাদ গিয়েছে ক্লাস 10-এ। সো সেখান থেকে মোটামুটি তো সেই অর্থে যদি বলা হয় যে আমরা মোটামুটি এটাকে আমাদের এই ব্যাপারটাকে দুটো ভাগে মানে দেখব। প্রথমত ক্লাস 9-এর সিলেবাসটা দেখব, ক্লাস 10-এর সিলেবাসটা দেখব। 9-এর সিলেবাসে আমি যতক্ষণে কমপ্লিট করিয়েছি কী কী দেখো ভালো করে, এই 4টে কমপ্লিট করিয়েছি আপ টু এই পর্যন্ত, আপ টু মোটামুটি এই পরমাণু গঠন পর্যন্ত 4টে আমি কেমিস্ট্রি কমপ্লিট করিয়েছি, ঠিক আছে। ক্লাস 9-এর বায়োলজি কমপ্লিট করে জীবনে মৌলিকক এবং কলা, এই দুটো টোটাল 3টে ভিডিও কমপ্লিট করেছি। আর ফিজিক্স আমি এখনও ধরিনি, যেহেতু এখানে জীববৈচিত্র্যটা বাদ দিয়েছি ক্লাস 9-এ। ফিজিক্স আমি ধরিনি এই কারণে, ফিজিক্সের এই 5টা চ্যাপ্টার আপ টু শব্দ পর্যন্ত, গতি, বলগতি, মহাকর্ষ, কার্যক্ষমতা, শক্তি, শব্দ পর্যন্ত, এবং আমরা এই খাদ্য সম্পদে উন্নতি সাধন সম্পর্কিত ব্যাপার, এই 5টা চ্যাপ্টার ফিজিক্সের 5টা চ্যাপ্টার। এবং ক্লাস 10-এর যে সিলেবাস ছিল, ক্লাস 10-এর আগে দেখিয়ে দিই, ক্লাস 10-এর এই ফিজিক্সের এই 4টে চ্যাপ্টার যথাক্রমে এই 4টে চ্যাপ্টার আমরা একসাথে কমপ্লিট করবো, মানে পর সিরিজ যখন হবে, যখন ফিজিক্সের ক্লাস শুরু করবো তখন ফিজিক্সগুলো পর 1 2 3 4 এরকম 9টা ভিডিও বা 10টা ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করবো। সেই কারণে আমি জাস্ট যেহেতু ক্লাস 9-এর আগে বায়োলজি কেমিস্ট্রি কমপ্লিট করেছিলাম, সেই জন্য এখানেও তাই করব। এখানে বায়োলজির টোটাল 3টে চ্যাপ্টার, মানে টোটাল দেখতে গেলে 4টে চ্যাপ্টার, যেখানে 4টে চ্যাপ্টারের মধ্যে একটা সেকশন বাদ, বিবর্তন এভলিউশনের চ্যাপ্টারটা বাদ দিয়েছে। তাহলে সুতরাং আমরা এই জীবন প্রক্রিয়া চ্যাপ্টারটা শুরু করছি, যেখানে এই 4টে সেকশন আছে। এই 4টে সেকশন আমি 4টে ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দিচ্ছি এবং তার কোশ্চেন্সগুলো করে দেবো একদম ইন ডেপথে গিয়ে লাইন বাই লাইন, যেমন আমরা ইনসেটি থেকে পড়াচ্ছিলাম সেরকমই পড়াবো। আর এখানে কেমিস্ট্রির এই 5টা চ্যাপ্টারের মধ্যে 4টে চ্যাপ্টার, কারণ এখানে পিরিয়ডিক টেবিলটাকে বাদ দেওয়া হয়েছে, এটাকে আমরা কমপ্লিট করে দিচ্ছি। এরপরে আমরা ওই যেটি ফিজিক্সটা ধরবো, আমি সম্পূর্ণ জিনিসটাকে অক্টোবরেই কমপ্লিট করব, কারণ যেহেতু আমাদের ধরো তোমাদের গ্রুপ ডি এক্সামিনেশন, যেখানে সায়েন্সের ওয়েটেজ প্রায় 25 মার্কস, আর টেকনিশিয়ান যদি বলো টেকনিশিয়ানের ওয়েটেজ প্রায় 40 মার্কস, এলপি এখানেও মোটামুটি এরকম মার্কস আছে। তো সেক্ষেত্রে এই এক্সামিনেশনগুলোতে যাতে তোমরা সফলভাবে জিনিসগুলোকে ক্যারি করতে পারো এবং আমার এই কোশ্চেন্স এবং যা ডিসকাশন তোমাদের কাজে লাগে সেই ব্যবস্থাই আমি করব, এবং চিন্তা করার কিছু নেই। সমস্ত কিছুই ক্লাস ফ্রিতে এবং সব পিডিএফই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। সমস্ত কোশ্চেন নিয়েও আমরা ডিসকাশন করব, সেসব নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই। জাস্ট ভিডিওগুলোকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রিপশন করো, তবেই হবে। তা চলো আমরা যেটি আজকেকার ভিডিও শুরু করি, লেটস স্টার্ট।
তো এখানে মোটামুটি এই চ্যাপ্টারের শুরুতে এইগুলো জাস্ট ওই কে কী করে, মানে শ্বসন কেন দরকার, এই পুষ্টি কেন দরকার, এইসব ডিটেলস বলা হয়েছে। এগুলো আমি যাবো না, এগুলো আমি পড়াচ্ছি না। আর আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে যে ওই লাইফ প্রসেসের ব্যাপারগুলো কি। লাইফ প্রসেসের ব্যাপার বলা হচ্ছে যে আমাদের দেহের যাবতীয় ক্ষয়ক্ষতি, ভাঙন, কাজকর্ম করার জন্য শক্তি দরকার। সেই শক্তি আসে খাদ্য থেকে। খাদ্যকে মানে যেটি প্রকরণতে সচরাচর আমরা পুষ্টি বলে থাকি, এইটা সম্পর্কে এখানে বলা হয়েছে। এরপরে যেটা চলে আসছে, আমরা ডাইরেক্ট চলে যাব যেটা যে ওই যে বলা হয় নিউট্রিশন বা পুষ্টি। এখন পুষ্টিকে আমরা যতক্ষণ দুটো ভাগে যদি বলো ভাগ করতে পারি, একটা হলো স্বভোজী পুষ্টি আর একটা হলো পরভোজী পুষ্টি। অ্যাকচুয়ালি স্বভোজীকে আমরা বলে থাকি হলোফাইটিক, আর এটাকে হলোজৈবিক বলে। এই পরভোজীকে তিনটে ভাগে ভাগ করা হয়: পরজীবী, মৃতজীবী এবং মিথজীবী। আবার প্ল্যান্টের ক্ষেত্রে এটাকে পতঙ্গভোগও এটার মধ্যে পুষ্টির মধ্যে পড়ে থাকে। তো এটা আমরা জাস্ট পুষ্টিকে ভাগ করছি দুটো ভাগে। স্বভোজী মানে প্ল্যান্টস, জানো। যাই হোক, তো চলো ভিডিও শুরু করি একদম জাস্ট ডিটেলস থেকে। তো এখানে বলা হচ্ছে শক্তি এবং উপাদান সমূহের চাহিদা পূরণের জন্য মানে যে অ্যাকচুয়ালি চাহিদা পূরণের যে উপায়গুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই সজীব বস্তু অজৈব উৎস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং জল সংগৃহীত করে সরল খাদ্য উপাদান ব্যবহার করে জটিল খাদ্য উপাদান তৈরি করে, সেটা স্বভোজী। এবং সবুজ উদ্ভিদ এবং কিছু ব্যাকটেরিয়া এর অন্তর্ভুক্ত। ওকে। অন্যান্য জীবসমূহ জটিল বস্তুকে ব্যবহার করে, তাই জটিল বস্তুসমূহ ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয়। এই উপাদানসমূহ দেহে যথাযথ অবস্থা বজায় রেখে এবং দেহের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তাই জটিল বস্তুসমূহ থেকে সরল বস্তু বা উপাদান লাভের জন্য জীবসমূহ উৎসেচক নামক জৈব অনুঘটককে কাজে লাগায়। তাই পরভোজীরা বেঁচে থাকার জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বভোজীদের উপর ডিপেন্ডেবল। স্বভোজী মানে কে? স্বভোজী মানে যারা খাদ্য উৎপন্ন করতে পারে। তারা কি করে? তারা সরল খাদ্য থেকে জটিল খাদ্য উৎপন্ন করে, আবার এই জটিল খাদ্যবস্তুকে সরল উপাদানের লাভের মাধ্যমে জীবসমূহ জৈব অনুঘটক কাজে লাগিয়ে তারা বেঁচে থাকে। প্রাণী এবং ছত্রাকেরা উভয় পরজীবী হিসেবে কাজ করে থাকে। হ্যাঁ, ওরা উভয় পরভোজী হিসেবে কাজ করে। তারা স্বভোজী থেকে এই পরভোজীর বিভিন্ন পার্টের মধ্যে পড়ে, যেমন এই ছত্রাকগুলো মৃতজীবীর মধ্যে পড়ে, আবার পরজীবীর মধ্যেও আছে এরকম ভাগ। যাই হোক, এখন চলে আসছে আমরা স্বভোজী পুষ্টি বা অটোট্রপিক। স্বভোজী পুষ্টি বা অটোট্রপিকের মধ্যে কী হয়? এখানে জাস্ট কী হয়ে থাকে যে স্বভোজী জীবের কার্বন এবং শক্তির চাহিদা মেটানোর জন্য সেটা সালোক সংশ্লেষ সম্পন্ন করে থাকে। এখন এই স্বভোজী উদ্ভিদ বলতে জীবরা কী করে? এই যেটি বই পরিবেশ থেকে বস্তু গ্রহণ করে এবং এদেরকে শক্তির সঞ্চিত রূপে পরিবর্তিত করে। এই উপাদান কার্বন ডাইঅক্সাইড এবং জল হিসেবে যেটি গৃহীত হয় এবং সূর্যালোক এবং ক্লোরোফিল উপস্থিতিতে এরা স্বেচ্ছায় রূপান্তরিত হয়। তার মানে এই যে সবুজ উদ্ভিদ যেটা কী করছে, মানে প্ল্যান্ট কী করে? কার্বন ডাইঅক্সাইড এবং এই মানে জলকে ফটোসিনথেসিস প্রক্রিয়া অ্যাকচুয়ালি সূর্যালোকের উপস্থিতিতে যে গ্লুকোজ উৎপন্ন করছে সেটা উদ্ভিদের স্বেচ্ছারূপে সঞ্চিত থাকছে। একইভাবে সেই উদ্ভিদের শক্তি যোগান দেওয়ার জন্য কার্বোহাইড্রেট ব্যবহৃত হয়। আমরা পরবর্তী অনুচ্ছেদে দেখব কী বর্তন। যাই হোক, তার আগে আমি যেটা বলে রাখি যে কার্বোহাইড্রেটগুলো তাৎক্ষণিকভাবে ব্যবহৃত হয় না, সেগুলো স্বেচ্ছা হিসেবে সঞ্চিত থাকে। সেটা উদ্ভিদের এবং অভ্যন্তরীণ শক্তির ভাণ্ডার হিসেবে ব্যবহৃত হয়। ওকে। একই রকম পরিস্থিতি আমাদের দেহেও দেখা যায়। আমাদের দেহে যতক্ষণে যে এই গৃহীত খাদ্য থেকে প্রাপ্ত শক্তির কিছুটা আমাদের দেহে গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। তাহলে উদ্ভিদ দেহে যেমন সেটা স্বেচ্ছা হিসেবে সঞ্চিত থাকে, প্রাণী দেহে সেটা গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। এই দুটো কিন্তু ডিফারেন্স ইম্পর্টেন্ট। উদ্ভিদ দেহে স্বেচ্ছার, প্রাণী দেহে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে, মানে খাবারটা স্টোর হয়। মানে ব্যাপারটা এখানে কী হচ্ছে? এটা প্ল্যান্ট রয়েছে, প্ল্যান্ট জল কানেক্ট করছে যে ঠিক নিচে থেকে মানে মাটি থেকে জল কানেক্ট করছে গাছের পাতায়, কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে এনার্জির সাহায্যে বাতাসে মোটামুটি সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং জল এবং এখানে 6H2 থেকে বলতে পারছে যে জল এবং যে গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করছে। এই অক্সিজেনটা বাতাসে যে ঠিক রিলিজ করে থাকে, এই বাতাসে রিলিজ করে থাকে। ঠিক আছে, এখন পরের স্লাইডে দেখবো কি ওই যে জাস্ট রিয়াকশানটা, যেখানে ওই 6Ca+12OH2 এর কথা বলা হয়েছে, যেখান থেকে 6 অণু জল 6 অণু H2 উৎপন্ন হবে। এবং অ্যাকচুয়াল রিয়াকশান হলো এইটা। যদি বলে যে সালোক সংশ্লেষের যেটি রিয়াকশানে কত অণু জল লাগে, সেটা বলতে হবে 12 অণু জল লাগে। 12 অণু জল থেকে 6 অণু জল উৎপন্ন করছে, 6 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে, আর এরকম 1 অণু যেটি গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। যে গ্লুকোজটা উদ্ভিদ দিয়ে যতক্ষণ স্বেচ্ছারূপে সঞ্চিত থাকে। এখন এই ক্লোরোফিলের এই টোটাল প্রসেসটা, এই যে সালোক সংশ্লেষের টোটাল প্রসেসটাকে আমরা কীভাবে দেখব, যে এখানে কী হয়? ক্লোরোফিল কর্তৃক আলোক শক্তির শোষণ, আলোক শক্তির রাসায়নিক শক্তিতে রূপান্তর, জল অণুসমূহের হাইড্রোজেন এবং অক্সিজেনের বিশিষ্টকরণ, কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। এখানে এরকম ডাইরেক্ট কোশ্চেন আসবে যে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কী উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট উৎপন্ন হয়।
এই ধাপগুলো তাৎক্ষণিকভাবে একটার পর একটা ঘটার প্রয়োজন নেই। জাস্ট জঙ্গল যেমন জাস্ট এগুলো যে একটার পর একটা ঘটবে এরকম ব্যাপার নেই। যেমন জঙ্গল উদ্ভিদগুলো তারা কী করে, রাত্রেবেলা কার্বন ডাই অক্সিডেশন করে থাকে, ঠিক আছে, এবং অন্তর্বর্তী যৌগ তৈরি করে যার উপর দিনের বেলা ক্লোরোফিল দ্বারা শোষিত সৌরশক্তি কাজ করে থাকে। সুতরাং এই যে প্রসেসগুলো যে একটা নির্দিষ্টভাবে তাৎক্ষণিকভাবে ঘটবে এরকম ব্যাপার স্যাপার না। তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিটা উপাদান সালোক সংশ্লেষের জন্য অপরিহার্য। এখন তাই একটা পাতার প্রস্থচ্ছেদ অনুবীক্ষণ করে আমরা দেখতে পাই, যেখানে দেখব যে কিছু কোষে সবুজ বিন্দু আছে এবং এই সবুজ বিন্দুগুলোই অ্যাকচুয়ালি ক্লোরোপ্লাস্ট নামে পরিচিত। এই যে ধরো এটা জাস্ট একটা পাতা করা হয়েছে, তার মধ্যশিরা রয়েছে এবং এখানে পত্রফলক আছে। এখানে কি ব্যাপারটা হচ্ছে, এখানে এই ফ্লোয়েম জাইলেম কি করে, জাইলেম জানোই যে জাইলেম কি করে, জল ক্যারি করে, জাইলেম ক্যারি করে জল, আর ফ্লোয়েম ক্যারি করে কি, খাদ্য। তো এটা কি করছে, এটা যতক্ষণে যে নালিকা বান্ডিল হিসেবে কাজ করছে মোমের আস্তরণযুক্ত কিউটিকল, এখানে এই যে এই পাতার একটা স্তর দেখানো হয়েছে, এটা সব থেকে বাইরে থাকছে, এটাকে বলা হয় কিউটিকল, এবং এটা বলা মোমের আস্তরণযুক্ত। আর এর মাঝখানে এখানে ঊর্ধ্ব বৈঠক রয়েছে। এছাড়া এর মধ্যে এই যে ছোটো ছোটো এই সবুজ বিন্দুকে বলা হয় ক্লোরোপ্লাস্ট বলা হয়, এটা ক্লোরোফিলের মধ্যে থাকে। এখন এগুলো কি হয়, এর মাঝখানে কিছু বাতাবকাশ রয়েছে, মানে যাকে ভ্যাকুয়ালস বলা হয়। আর এর মাঝখানে এই জাস্ট তলায় আছে যেটি রক্ষীকোষ পাতার মধ্যে। এই রক্ষীকোষ কী করে থাকে, পাতায় অ্যাকচুয়ালি ওই রসস্ফীতি চাপের নিয়ন্ত্রণের মাধ্যমে পাতায় বিভিন্ন গ্যাসেরও আদান প্রদানে সাহায্য করে। যখন এর মধ্যে জলের রসস্ফীতি চাপ বেড়ে যায় তখন এটা ওপেন হয়, তখন পাতায় গ্যাস ঢোকে, আবার যখন বন্ধ হয়ে গেলে তখন মানে ভিতরে গ্যাস বাইরে আসতে পারে না, জাস্ট এরমভাবে কন্ট্রোল করে থাকে। তো অ্যাকচুয়ালি এই যে কোষীয় অঙ্গন থাকে তাকে বলা হয় ক্লোরোফিল, যে বলা হয় ক্লোরোফিলের মধ্যে থাকে ক্লোরোপ্লাস্ট। এখন এই কাজটা আমরা যদি প্রদর্শন করি যে সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিলের অপরিহার্যতা, সালোক সংশ্লেষের জন্য ক্লোরোফিল অ্যাকচুয়ালি মাস্ট, যেটি প্রয়োজন, সে ব্যাপারটা কেন, কারণ এখানে আমরা ওই যেটি রক্ষী কোষ যাকে বলা হয় গার্ড সেলস, যাকে বলা হয় গার্ড সেলসের মানে ব্যাপারগুলো দেখব, যেখানে বলা হচ্ছে উদ্ভিদ কীভাবে কার্বন ডাইঅক্সাইড সে সংগ্রহ করে তা আমরা অধ্যয়ন করি। যেমন বলতে পারছি এখানে দেখেছি যে কি পত্ররন্ধ্র হলো পাতার ত্বকে উপস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র, যেটা সালোক সংশ্লেষের জন্য পাতায় উপস্থিত এই ছিদ্রগুলোর মধ্য দিয়ে ব্যাপক পরিমাণে গ্যাসীয় আদান প্রদান ঘটে। এখন কখন আদান প্রদান ঘটে, যখন এখানে গ্যাসীয় আদান প্রদান পাতার ন্যায় কাণ্ড মূলের ত্বকের মধ্যে দিয়েও ঘটে থাকে, ঠিক আছে, তবে সেটা কম পরিমাণে ঘটে। এখন এই পত্ররন্ধ্রগুলোর মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে ছোট 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 ছিদ্র থাকে, প্রচুর পরিমাণে জলও বেরিয়ে যেতে পারে। তাই যখন সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয় না তখন এই ছিদ্রগুলো বন্ধ থাকে, ঠিক আছে। যদি অতিরিক্ত জল বেরিয়ে যায় তখন গাছ তো মারাই যাবে না, সেই জন্য তাই এই ছিদ্রটিকে ওপেন করা এবং ছিদ্রটিকে বন্ধ করার জন্য বন্ধ করা রক্ষী কোষের একটা গুরুত্বপূর্ণ কাজ। তার মানে এই যে পাতার পত্ররন্ধ্রগুলো থাকে তাকে অ্যাকচুয়ালি ওপেন, এই মানে পত্ররন্ধ্রগুলো খোলা অথবা বন্ধ করতে সাহায্য করে কে, রক্ষী কোষ। এবং রক্ষী কোষে এরকম গায়ে যেটি ক্লোরোপ্লাস্টগুলো থাকে, এরকম হয়তো ছবি দিয়ে বললো এখানে ক্লোরোপ্লাস্ট কোনটা, পত্ররন্ধ্র কোনটা, যেগুলো বলতেই পারে, ঠিক আছে, রক্ষী কোষ। এবারে বলা হচ্ছে এখন রক্ষী কোষ কখন এগুলো বন্ধ হয় আর কখন খোলে। রক্ষী কোষগুলোতে তো জল প্রবেশ করে যখন তার মধ্যে যেটি রসস্ফীত হয় এবং এই রসস্ফীত অবস্থায় পত্ররন্ধ্রটা খুলে যায়, আর এই রক্ষী কোষগুলো কুঁচকে গেলে তখন ছিদ্রটা কী হয়, বন্ধ হয়ে যায়, ব্যাস হয়ে গেল। এটাই হলো মেন কনসেপ্ট। তার মানে আমরা এখান থেকে কি জানলাম যে ক্লোরোপ্লাস্টে কী করে অ্যাকচুয়ালি সবুজ মানে গাছের পাতায় কী করে অ্যাকচুয়ালি জল এবং এই পাতার যে এগুলো পত্ররন্ধ্রগুলো আছে ওপেন হয় এবং ক্লোজড হয়, এবং কি আদান প্রদান হয়ে থাকে এইগুলো আমরা রক্ষীকোষ থেকে জানলাম। তাহলে মেন জিনিস কি হয়, গ্যাসীয় আদান প্রদান ঘটে। এছাড়া গ্যাসীয় আদান প্রদান কাণ্ড ও মূলের ত্বক দিয়ে ঘটে, বাট ম্যাক্সিমামটা ঘটে থাকে কোথায়, গার্ড সেলস দিয়ে, ঠিক আছে। আর জলও সামান্য পরিমাণে আদান প্রদান হয়। যদি ওটা যদি বন্ধ না হয়, কার্বন ডাইঅক্সাইডের সাথে সাথে জলও বেরিয়ে যায়, তাহলে তো গাছ মারা যাবে না। সেই জন্য কি হয়, জাস্ট যে ঠিক রসস্ফীত অবস্থা এটা পত্ররন্ধ্রটা ওপেন হয়, আবার যখন রক্ষী কোষগুলো কুঁচকে যায় তখন সেটা বন্ধ হয়ে যায়। তারপরে স্লাইডে যাব আমরা। এখনও পর্যন্ত যেটা জানবো যে এখনও পর্যন্ত সবজি জীবরা কীভাবে চাহিদা পূরণ করে সে সম্পর্কে দেখলাম। এবার দেখা যাবে যে এই দেহ গঠনের জন্য তাদের অন্য কাঁচামালও প্রয়োজন হয়। যেমন হচ্ছে কি স্থলজ উদ্ভিদ সালোক সংশ্লেষে ব্যবহৃত মূলের সাহায্যে মাটি থেকে শোষিত হয় এবং নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়ামের মতো আরও বিভিন্ন উপাদানগুলোকে তারা গ্রহণ করে। এখন এই যে প্রোটিন যেটা আমরা খাবার খাই, সেই প্রোটিন এবং অন্যান্য যৌগের সংশ্লেষে ব্যবহৃত একটা অপরিহার্য মৌল হলো কি নাইট্রোজেন।
ঠিক আছে, অপরিহার্য মৌল হলো নাইট্রোজেন, তাই অজৈব নাইট্রেট বা নাইট্রাইট রূপে গৃহীত হয়, যেটা এই নাইট্রোজেন যৌগ রূপে গৃহীত হয়, তাই যৌগটা ব্যাকটেরিয়া দ্বারা বায়ুমণ্ডলের থেকে নাইট্রোজেন প্রস্তুত হয়ে থাকে। গাছ যে ডাইরেক্ট গাছ কিন্তু বাতাস থেকে ডাইরেক্ট নাইট্রোজেন গ্রহণ করে না, অথচ বাতাসের নাইট্রোজেনের পরিমাণ 78%। তাহলে গাছ হচ্ছে যে ঠিক কী করে নাইট্রোজেন গ্রহণ করে, নয় ওই শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে মূলের রাইবোজোমে থাকে। শিম্বগোত্রীয় উদ্ভিদ মানে যেগুলো অ্যাকচুয়ালি মটর বা দানা জাতীয় যে উদ্ভিদগুলো, প্ল্যান্টগুলো হয়, ওদের মূলে এক ধরনের, ধরো এটা একটা মূল যদি হয়, গাছের মূল যদি হয় এরকম, গাছের মূলে এরকম দানাদার অর্বু থাকে, এরকম অর্বুদ থাকে, এর মধ্যে অ্যাকচুয়ালি ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে, যারা বাতাস থেকে নাইট্রোজেনটাকে, এই বাতাসের নাইট্রোজেনটাকে এরা ক্যাপচার করে এরা গাছকে সেই নাইট্রোজেনটা নাইট্রাইট বা নাইট্রেট রূপে দেয়, নাইট্রাইট অর নাইট্রেট রূপে দেয়, ঠিক আছে, NO3 হিসাবে দিতে পারে, এবং সেই গাছ সেটাকে ব্যবহার করে। এই যে বলছিলাম যে নাইট্রেট বা নাইট্রাইট রূপে গাছ সেটা গ্রহণ করে এবং নাইট্রোজেন যৌগ রূপে গৃহীত হয়, এবং সেই যৌগটা ব্যাকটেরিয়া দ্বারা বায়ুমণ্ডল থেকে প্রস্তুত হয়ে থাকে। তাহলে এরকমভাবে মোটামুটি হচ্ছে। তো এটা কে করে থাকে, এটা অ্যাকচুয়ালি শিম্বগোত্রীয় উদ্ভিদের ক্ষেত্রে এটা সম্পন্ন হয়ে থাকে, ঠিক আছে। এটা নাইট্রোজেনও 78% ওই নাইট্রোজেন বাতাস থেকে গ্রহণ করার পর এরকমভাবে সম্পন্ন হয়। এখন গাছ এখন এই নাইট্রোজেনটাকে ডাইরেক্ট হিসেবে গ্রহণ করে না, সেই জন্য শিম্বগোত্রীয় উদ্ভিদ মানে যেটি রাইজোবিয়ামের ক্ষেত্রে এরমভাবে কালেক্ট হয়ে থাকে। তো এটা মোটামুটি জানলাম যে গাছ কী করে নাইট্রোজেন গ্রহণ করে, ঠিক আছে। তো এছাড়া এরপরে যেটা হচ্ছে, যেটা হলো পরভোজী পুষ্টি সম্পর্কে। পরভোজী পুষ্টি সম্পন্ন করে থাকে কী বলেছিলাম, ছত্রাক এবং আমাদের যেটি হিউম্যান যে ব্যাপার স্যাপারগুলো। এখানে দু ধরনের পুষ্টি, মানে অ্যাকচুয়ালি যেটা হয়ে থাকে হলোফাইটিক আর, মানে পুষ্টিকে আমরা যদি বলা যেতে পারে পুষ্টির প্রকারভেদ হলোফাইটিক আর হলোজৈক বলে, যেটিকে দুটো ভাগে ভাগ করি। হলোজৈক যারা হচ্ছে স্বভোজী হয়ে থাকে, মানে অটোট্রপস, যারা হল নিজেরা খাদ্য, যে ঠিক নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে থাকে। আর যেটা অ্যাকচুয়ালি হেটেরোজ বলা হয়, যেটাকে বলা হয় যে হলোজৈক, সরি এটা অ্যাকচুয়ালি হলোফাইটিক হবে, হলোজৈক এইটা হলোফাইটিক, এটা অ্যাকচুয়ালি হলোজৈক হবে। তো হলোজৈকের মধ্যে এই সমস্ত কিছু পড়ে যাচ্ছে, ঠিক আছে, স্যাপ্রোফাইটিক, পরভোজী, এগুলো। তাহলে ব্যাপারটা পরভোজী পুষ্টি বলা হয় যে এই যে হেটেরোফ, মানে এটা অ্যাকচুয়ালি পরজীবীর মধ্যে পড়ে, প্যারাসাইটিক পরজীবী। তো প্রতিটা জীব পরিবেশের সাথে অভিযোজিত হয়, ঠিক আছে। তা খাদ্যবস্তুর প্রকৃতি, লভ্যতা এবং তার পাশাপাশি কীভাবে খাদ্য সংগ্রহ করে তার উপর ডিপেন্ড করে পুষ্টির ধরন বিভিন্ন হয়। যেমন গরু, সিংহের মধ্যে বলতে দেখা যায় যে কৌশলগতভাবে পুষ্টি অঙ্গসমূহকে ব্যবহার করে এবং করে যতক্ষণে যে এরা নিশ্চল হিসেবে থাকে। এইগুলো জাস্ট বলা হয় যে যেমন জীবের খাদ্য গ্রহণ এবং তার ব্যবহারের ব্যাপক পরিসরে বহু কৌশল আছে, ঠিক আছে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের মেন পয়েন্টগুলো। কিছু কিছু জীব বাইরের খাদ্যবস্তু ভাঙন ঘটায় এবং তাকে শোষণ করে, যেমন দেখবে ব্রেড মোল্ড, ইস্ট, মাশরুম, এগুলো ছত্রাক হয়ে থাকে। এরা কী করে, অন্যান্য জীবসমূহ খাদ্যকে দেহের ভিতরে ঢুকে নেয় এবং তাদের সেই খাদ্যের ভাঙন ঘটায়, এটা এক ধরনের হয়। তাহলে আবার অন্যান্য জীবসমূহ এটা এক ধরনের হয়। আবার কিছু আবার কোন খাদ্য গৃহীত হবে ভাঙবে তা জীবের নকশা বা কার্যবলের উপর ডিপেন্ড করে। তো অন্য কিছু জীব আবার উদ্ভিদ এবং প্রাণীদের নাম মেরে তাদের দেহ থেকে যতক্ষণ পুষ্টি সংগ্রহ করে থাকে। তাই এই পরজীবী পুষ্টিগত কৌশল ব্যবহার করে বিভিন্ন ধরনের জীব ব্যবহৃত হয়, যেমন হচ্ছে স্বর্ণলতা, এটুলি, উকুন, জোঁক, ফিতাকৃমি, এই ধরনের পুষ্টি দেখা যায়। যেমন এই যে হলোজিক পুষ্টির যে ব্যাপার স্যাপারগুলো হচ্ছে, এই যে স্যাপ্রোফাইটিক পুষ্টি, এটা অ্যাকচুয়ালি ছত্রাকের মধ্যে পড়ে, এটা ছত্রাক, এটা অ্যাকচুয়ালি যে ঠিক মৃতজীবীর মধ্যে পড়ে স্যাপ্রোফাইটিক। পরজীবী এটা প্যারাসাইটিক পরজীবীর মধ্যে। সিম্বায়োটিক, এই লাইকেনের যে এক্সাম্পলটা যেটা বলছিলাম, এটা অ্যাকচুয়ালি যেটি মৃতজীবীর মধ্যে, যখন আমরা যেগুলো পড়ে আসছিলাম। আর বললাম যে তো হলোজৈক তো রয়েছেই, হলোজৈক তো রয়েছেই, ঠিক আছে। হলোজৈকে মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে এরা খাদ্য গ্রহণের উপর, মানে এই টোটাল তিনটেকেই অ্যাকচুয়ালি বলা হয় এর মধ্যে পড়ে থাকে, এই হলোজৈকের মধ্যে পড়ে থাকে, ঠিক আছে।
তো এরকমভাবে পুষ্টি পদ্ধতির মাধ্যমে এখান থেকে জাস্ট এক্সাম্পলগুলো দেবে, কারা স্যাপ্রোফাইটিক পুষ্টি করে, কারা অথবা সিম্বায়োটিকের মধ্যে, এটা সিম্বায়োটিকের মধ্যে যেটি লাইকেন এক্সাম্পল সব থেকে বেস্ট এক্সাম্পল হয়ে থাকে। আর এই তো পরজীবীগুলোর মধ্যে কথা বললাম। এরপরে যেটা আমরা চলে যাব সেটা হচ্ছে কি যে কীভাবে তাদের পুষ্টি লাভ করে থাকে জীব। তার মধ্যে সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে কি যে এককোষী জীবের ক্ষেত্রে কিছু কিছু এক্সাম্পল আছে, যেমন অ্যামিবা আর প্যারামেসিয়ামের এই ব্যাপারটা খুব জানা দরকার, কারণ যেহেতু খাদ্যের প্রকৃতি এবং খাদ্য গ্রহণের প্রক্রিয়া ভিন্ন ভিন্ন জীবের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, তাই সেই অনুযায়ী তাদের পৌষ্টিকতন্ত্রটা যেটাকে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, যেমন হয় এককোষী, বহুকোষী, যেটাকে দ্বিকোষী, এদের প্রত্যেকটা আলাদা আলাদা পুষ্টিতন্ত্র মানে বিভিন্নভাবে গঠিত হয়। সেক্ষেত্রে এককোষী জীব সমগ্র দেহ, এককোষী জীবের সমগ্র দেহ দ্বারা খাদ্য গৃহীত হয়, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এককোষী কেন আমি বলছি পয়েন্টটা, এককোষী জীবের সমগ্র দেহ দ্বারা খাদ্য গৃহীত হতে পারে। যেহেতু জীবের জটিলতা উত্তরোত্তর বৃদ্ধি পায়, তাই জীবদেহের বিভিন্ন অংশ বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় অ্যামিবা তার যে বলা হয় কোষীয় দলের আঙুলের মতো অস্থায়ী অভিক্ষেপের সাহায্যে কিন্তু তারা খাদ্য গ্রহণ করে থাকে, একটা খাদ্য গহ্বর সৃষ্টি করে থাকে। তাই খাদ্য গহ্বরের ভেতরে জটিল খাদ্যবস্তু গিয়ে সরল খাদ্যবস্তুতে পরিণত হয়, বাদবাকিটা তাদের সাইটোপ্লাজমে গিয়ে বাদবাকিটা বেরিয়ে আসে। তার মানে আমরা এখান থেকে কী জানো, অ্যামিবার ক্ষেত্রে কি হচ্ছে, সমগ্র দল। ভালো করে দেখো, অ্যামিবার ক্ষেত্রে হচ্ছে কি সমগ্র তল। ওকে, এবার চলে আসছে আমাদের প্যারামেসিয়ামের কেসটা কি হচ্ছে, প্যারামেসিয়ামের ক্ষেত্রে এটাও এককোষী জীব। এখানে একটা নির্দিষ্ট আকৃতি বিশিষ্ট হয়ে থাকে কোষটা, এবং খাদ্য দেহের নির্দিষ্ট স্থানে গৃহীত হয়। এই যে বললাম, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা জানা দরকার, কারণ এটা দিয়ে ডাইরেক্ট কোশ্চেন এসেছিল টেকনিশিয়ান গ্রেড 3-তে। তার মানে কি হলো ব্যাপারটা, যে এখান থেকে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, প্যারামেসিয়ামের ক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা স্থানে হয় খাদ্য গৃহীত হয়, এবং প্যারামেসিয়ামে সারা দেহ জুড়ে সিলিয়ার চলন হয়, এটা দিয়েও কোশ্চেন আসে, এবং তারা নির্দিষ্ট স্থানতে চলে আসে, পার্টিকুলার স্থানে দেখা যায়। আর এর ক্ষেত্রে কি হয়, অ্যামিবার ক্ষেত্রে কি হয়, সমগ্র তল, অল ওভার দ্য এরিয়া, অল ওভার দ্য সারফেস। ঠিক আছে, এই দুটোর ডিফারেন্সটা খুবই জানা দরকার, কারণ এদের পুষ্টি পদ্ধতি নিয়েই কিন্তু কোশ্চেন আসবে, ডাইরেক্ট কোশ্চেন আসবে, এরকম টু দ্য পয়েন্ট কোশ্চেন আসবে। সুতরাং এগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু একদম সর্বনাশ, তখন একই জিনিস মনে হবে, কারণ মনে হবে যে আচ্ছা অ্যামিবাও তো এককোষী, প্যারামেসিয়ামও এককোষী, তাহলে যে অ্যান্সারটা আছে মেরে দে। কিন্তু ব্যাপার এখানে এই যে ঠিক আছে ডিফারেন্সিয়েশনগুলো আছে, এইগুলো কিন্তু বুঝতে হবে, না বুঝলে কিন্তু একদম কোশ্চেন অ্যাটেম্প করা যাবেই না। যাই হোক, এরপরে চলে আসছে আমাদের মানবদেহের পুষ্টি। তো মানবদেহের পুষ্টিটাকে আমরা মোটামুটি মানে আমাদের যে প্রাণীদেহের পুষ্টি বা মানবদেহের পুষ্টি, তো এই পুষ্টিটাকে যদিও বলে থাকি অ্যাকচুয়ালি হলজৈবিক পুষ্টির মধ্যে পড়ে, কিন্তু আমরা কিন্তু হলজৈবিক পুষ্টি করি, আগে বলে রাখলাম। হলজৈবিক মানে কি, হলজৈবিক মানে হচ্ছে পরভোজী পুষ্টি সম্পন্ন করি আমরা। এখন এই হলজৈবিক পুষ্টি পদ্ধতির কিন্তু অনেক কটা প্রসেস আছে, এর প্রসেস কিন্তু লেন্দি প্রসেস। যদি বলা হয় এই হলোফাইটিক পুষ্টি আর এর মধ্যে ডিফারেন্স কি, হলোফাইটিকের যতক্ষণে ঠিক বলা হয় দুটো প্রসেস হয়ে থাকে, একটাকে বলা হয় যে সংশ্লেষ সিনথেসাইজ, আরটাকে বলে আত্তীকরণ। সংশ্লেষ মানে সিনথেসাইজ এবং আত্তীকরণ মানে অ্যাসিমিলেশন। সিনথেসাইজ অ্যান্ড অ্যাসিমিলেশন। আর এই হলোজৈবিক পুষ্টির ক্ষেত্রে এর অনেক কটা প্রসেস। প্রথমে ইনজেকশন মানে কি, ইনজেকশন মানে ইনজেকশন নয়, কিন্তু ইনজেকশন মানে খাদ্য গ্রহণ, যখন আমরা খাদ্যটাকে গ্রহণ করছি, ইনজেকশন প্রসেস। দেন ধরো পরিপাক, ডাইজেশন হবে, ইনজেকশনের পর ডাইজেশন প্রসেস, ডাইজেশনের পর অ্যাবজর্পশন হবে। এটা অনেক সময় কোশ্চেনের এই প্যাটার্নে দিয়ে দেয়, কার পরে কোন প্রসেস। অ্যাবজর্পশনের পরে অ্যাসিমিলেশন হবে, অ্যাসিমিলেশনের পরে হবে ইজেশন হবে। তাহলে ইনজেকশন দিয়ে শুরু হচ্ছে, ইজেশন দিয়ে শেষ হচ্ছে, মাঝখানে আরও তিনটে প্রসেস আছে, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে আত্তীকরণ, এই ডিটেলস আমরা যাবো। তার আগে যেটা বলে রাখি, প্রথমত এই মানবদেহের পৌষ্টিক নালী মূলত একটা লম্বা নালিকা, এটা এর মুখবরাবর বলতে থেকে শুরু পায়ুসূত্র পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে, কয়েক মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে, 7 থেকে 8 মিটার, প্রায় 8 থেকে 9 মিটার, 8 থেকে 10 মিটার মতো লম্বা হয়ে থাকে। ঠিক আছে,
তার মধ্যে বলা যেতে পারে এই নালীটা বিভিন্ন অংশ রয়েছে এবং পৌষ্টিক নালীর বিভিন্ন কার্য সম্পাদনের জন্য বিশেষিত হয় বিভিন্ন অংশটা। যেমন কী করে আমাদের খাদ্য প্রবেশ করে, এই যে বললাম ইনজেকশন, ডাইজেশন, অ্যাবজর্পশন, অ্যাসিমিলেশন এবং ইজেশন। তো আমরা খাদ্য গ্রহণ করি এবং খাদ্যগুলোকে একই পৌষ্টিক নালীর মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। ছোট এবং একই গঠন বিশিষ্ট খাদ্যকণে পরিণত করার জন্য স্বাভাবিকভাবে খাদ্য প্রক্রিয়াকরণের প্রয়োজন। এখন যেটা আমরা দাঁতের সাহায্যে করে থাকি, ঠিক আছে, এই দাঁতের সাহায্যে আমরা খাদ্যকে ভেঙে ছোটো 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 কাজে সম্পন্ন করে থাকি এবং সেই পৌষ্টিক নালী বিভিন্ন পাকাটা নরম হয় এবং এর মধ্য দিয়ে সহজে খাদ্য চলাচলের জন্য সিক্ত থাকা প্রয়োজন, সেই জন্য খাদ্য চলাচলও করতে পারে। যখন আমরা খাদ্যের পছন্দ মতো কিছু খাই তখন আমাদের জিভে জল আসে, তার জন্য দায়ীকে লালারস। শুধুমাত্র প্রকৃত নয়, জল নয়, এটা অ্যাকচুয়ালি লালাগ্রন্থি থেকে যেটাকে নিঃসৃত হয় এবং এক ধরনের লালারস। ঠিক আছে, এখন যদি বলা হয় যে মানুষের কত ধরনের লালাগ্রন্থি আছে, মানুষের যদি বলে মানুষের 3 পেয়ার লালাগ্রন্থি আছে। 3 পেয়ার লালাগ্রন্থির মধ্যে একজোড়া থাকে যখন প্যারোটিড, যেটা আমাদের কানের দুপাশে। নাম্বার 1 হচ্ছে প্যারোটিড 1 পেয়ার। সাবলিঙ্গুয়াল, যেটা অ্যাকচুয়ালি থাকে আমাদের জিভের তলায়, সাবলিঙ্গুয়াল। আর 3 নম্বর কি থাকে, সাবম্যান্ডিবুলার, যেটা থাকে কোথায়, আমাদের ওই বলা হয় যে চোয়ালের মেঝেতে, সাবম্যান্ডিবুলার। তার মানে আমরা 3টে, এগুলো জাস্ট এক্সট্রা কিন্তু পয়েন্ট, যদি কোনো কোশ্চেন এসে যায় তখন কিন্তু এরকমভাবে অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, এইবার যেটাকে বলা হচ্ছে যে এই যে আমাদের যে আমরা যে খাদ্য গ্রহণ করি, সেই খাদ্য গ্রহণের পদ্ধতিটা হচ্ছে ঠিক জটিল পদ্ধতি। এখন এটা কিভাবে কোন প্রসেস থেকে কীভাবে যায় সেটা সম্পর্কে দেখব। প্রথমত খাদ্যকে পৌষ্টিক নালী থেকে শোষিত হতে হয়, তার জন্য তবে খাদ্য ভেঙে ছোটো ছোটো ক্ষুদ্র অণুতে পরিণত হয় এবং বিভিন্ন উৎসেচক সাহায্য করে। প্রথমে কি হয়, খাদ্যকে আমরা যেটি মুখবিবরে যখন আমরা খাদ্যটাকে গ্রহণ করি তখন লালারসে উপস্থিত থাকে এক ধরনের এনজাইম, যাকে বলা হয় স্যালিভারি অ্যামাইলেজ, যেটা অ্যাকচুয়ালি কী করে থাকে, যেটা জটিল শ্বেতসারকে ভাঙে। ঠিক আছে, তার মানে আমাদের মুখগহ্বরে শুধুমাত্র শ্বেতসার জাতীয় খাদ্যেরই কিন্তু এনজাইমের সাথে বিক্রিয়া হয় এবং সেটা কি করে থাকে, এই শ্বেতসারকে অ্যাকচুয়ালি এর উৎসেচককে বলা হয় টায়ালিন ও মল্টেজ। এই টায়ালিন শুধুমাত্র শ্বেতসারের উপর কাজ করে এবং আইসোমল্টেজে পরিণত করে, আর মল্টোজে এবং আইসোমল্টেজ এবং মল্টোজ যথাক্রমে যে খাদ্যকে যেটি গ্লুকোজে পরিণত করে। এখানে 2 ধরনের এই স্যালাইভারি অ্যামাইলেজ এবং এখানে 2 ধরনের এনজাইম থাকে। একটাকে বলা হয় যথাক্রমে তোমার বলা হয় টায়ালিন, আর এটাকে বলা হয় মল্টেজ। তো এই মল্টেজ এবং টায়ালিন কী করে থাকে, যে বললাম মল্টোজ, অ্যাকচুয়ালি উচ্চারণটা বলা মল্টেজ বলে, তো এজি। এরা কী করে থাকে, এটা মোটামুটি ওই শ্বেতসারকে মল্টোজ এবং মল্টেজ যথাক্রমে যেটি গ্লুকোজে পরিণত করে, মানে শ্বেতসার জাতীয় যে খাদ্যগুলো তাকে যথাক্রমে যে গ্লুকোজে পরিণত করতে সাহায্য করে এই টায়ালিন এবং মল্টোজ। টায়ালিন ভাঙে আইসোমল্টেজ আর মল্টেজে এবং তা থেকে শ্বেতসারকে এবং মল্টোজ থেকে ভেঙে দেয় কোথায়, গ্লুকোজ। আইসোমল্টেজ এই যেটাকে বলা হচ্ছিল যে এই যে জটিল শর্করাকে ভেঙে সরল শর্করা, মানে জটিল শর্করা কোনটা, শ্বেতসার। যাই হোক, তো খাদ্য লালারসের সাথে খুব ভালোভাবে যখন মিশ্রিত হয় এবং চর্বণকালে পেশিবহুল জিহ্বার সাহায্যে মুখগহ্বরে আবৃত হয়, মানে অ্যাকচুয়ালি যেটা আমাদের বাক্যাল ক্যাভিটি যেটাকে বলা হয় মুখগহ্বর, তার মধ্যে আবর্তিত হয়। এখন পৌষ্টিক নালী বরাবর একটা নিয়ন্ত্রিত পদ্ধতি আছে, এই পদ্ধতিতে খাদ্যের চলনের প্রয়োজন যাতে পৌষ্টিক নালীর প্রতিটা অংশে খাদ্যের যথাযথ প্রক্রিয়াকরণ করতে পারে। এখন এই পৌষ্টিক নালীর প্রাকার পেশিবহুল হয়, যা খাদ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছন্দবদ্ধভাবে সংকুচিত হতে পারে। মানে এর যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো যত এমনভাবে তৈরি হয়, এবং এই সম্পর্কে আমরা ওই টিস্যুতে চ্যাপ্টারে পড়েছিলাম। তো পৌষ্টিক নালীর গাত্র বরাবর সর্বাধিক সংকোচন এবং প্রসারণ হয়, এবারকে বলা হয় পেরিস্টালটিক চলন বলা হয়। এখন যখন এই খাদ্যটা ওখান থেকে মোটামুটি মুখগহ্বরে চলে এলো, মুখগহ্বরে আসার পর সেটা গ্রাসনালীর মধ্য দিয়ে পাকস্থলীতে আসে। এখন পাকস্থলীতে যখন পাকস্থলী একটা বৃহৎ অঙ্গ হিসেবে কাজ করে, এই পাকস্থলীতে খাদ্য প্রবেশ করার পর এটা আরও প্রসারিত হয় এবং পাকস্থলীর নর্মাল আয়তন হয়ে থাকে 1 to 1.5 লিটার 1 to 1.5 লিটার হয়ে থাকে, বাট খাদ্য প্রবেশ করা এটা মোটামুটি এক্সপ্যান্ড হতে পারে 3 থেকে 4 লিটার পর্যন্ত। এখন কি হয়, পাকস্থলীতে অনলি কি হয়, পাকস্থলীতে শুধুমাত্র প্রোটিন এবং ফ্যাট জাতীয় খাদ্যেরই হয়। পাকস্থলীতে কোনো
কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কিন্তু পাচন হয় না। বারবার এটা মনে রাখতে হবে। তো যখন পাকস্থলিতে খাদ্য এলো কি প্রোটিন ফ্যাট জাতীয় খাদ্য পরিপাক ঘটে, তাই ওই যে চর্বিত, যেটা আমরা অ্যাকচুয়ালি জীবের মাধ্যমে যে আমাদের ওই চর্বিত লালা মিশ্রিত যে খাদ্য ছিল, সেটা অ্যাকচুয়ালি আংশিক যে খাদ্য যেটা ছিল, যাকে বলা হয় ফুড বোলাস, সেটা কি করে যখন পাকস্থলিতে এন্ট্রি নিচ্ছে, স্টোমাকে যখন এসছে ফুড বোলাস, তখন তার উপর কে কে কাজ করে? তো মোটামুটি তখন ওটা ওই পাকস্থলীর প্রাচীরে অবস্থিত বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে, এই গ্যাস্ট্রিক গ্রন্থির সহায়তায় পাকস্থলী এই খাদ্যে পরিপাক ঘটায়। এবং এই গ্রন্থিগুলো যথাক্রমে HCl এবং প্রোটিন পরিপাককারী বিভিন্ন ধরনের পেপসিন এবং কি ক্ষরণ করে থাকে বলা হয় মিউকাস ক্ষরণ করে থাকে। এই তিনটে জিনিস ক্ষরণ করে কি পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে। এখন এখান থেকে অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক জুস, যাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস খরিত হয়, গ্যাস্ট্রিক জুস, যার মধ্যে এই 3 ধরনের এনজাইম থাকে। এবং যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি আম্লিক মাধ্যমে একটা সৃষ্টি করে, যেটা পেপসিন উৎসেচকের সহায়তা। অ্যাকচুয়ালি কি হয়ে থাকে যে এই পেপসিন উৎসেচকটা সাহায্য করে, যেটা পেপসিন কাকে ভাঙে? এটা অ্যাকচুয়ালি প্রোটিন জাতীয় খাবারকে ভাঙে। এই পেপসিন যখনই অ্যাক্টিভ হচ্ছে, যখন পেপসিন অ্যাক্টিভ হচ্ছে, তখন জানবে এ কি করবে? প্রোটিন জাতীয় যা খাবার আছে তাকে ভাঙবে, এ প্রোটিনকে ভাঙবে। এবং আর এর মধ্যে যে গ্যাস্ট্রিক লাইপেজ যেটা থাকছে, এই যে গ্যাস্ট্রিক লাইপেজ বলে যেটা থাকে, সেটা অ্যাকচুয়ালি ফ্যাটের উপর কাজ করে, গ্যাস্ট্রিক লাইপেজ। তবে ফ্যাটের পরিমাণটা খুবই কম পরিমাণে থাকে, মানে কম পরিমাণে খাদ্যের পাচন হয়। এই গ্যাস্ট্রিক লাইপেজটা কী করে? এটা ফ্যাটের উপর কাজ করে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা দুটো পয়েন্ট পেলাম। একটা কি, প্রথমত পাকস্থলীতে আসার পর পাকস্থলীতে এক ধরনের গ্যাস্ট্রিক জুস খরিত হয়, যার মধ্যে মোটামুটি প্রোটিন পাককারী পেপসিন থাকে এবং যেটি HCl থাকে আর মিউকাস থাকে। এই প্রোটিন পাককারী পেপসিন কী করে থাকে? এটা প্রোটিনকে ভাঙে। আর যেটা অ্যাকচুয়ালি গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, সেটা অ্যাকচুয়ালি ফ্যাটের উপর কাজ করে। যেহেতু টোটালটাই HCl মাধ্যমে হয়, মানে অ্যাসিডিক মিডিয়ামে হয়, তাই HCl এর উপস্থিতিতেই একমাত্র পেপসিন অ্যাকচুয়ালি সক্রিয় অ্যাক্টিভ হয়ে থাকে। এই যে HCl কিন্তু পেপসিনকে অ্যাক্টিভ করে। HCl অ্যাক্টিভ করে কাকে? পেপসিনকে অ্যাক্টিভ করে থাকে। এই পয়েন্টগুলো ভালো করে জানা দরকার, কারণ এইগুলো যদি একবার ভালো করে মন দিয়ে শোনো, আর পরবর্তীকালে আর এর জন্য সময় নষ্ট করতে হবে না। তো সেক্ষেত্রে পেপসিন যখন এই HCl অ্যাক্টিভ করে কাকে? পেপসিনকে। পেপসিন প্রোটিনকে পেপটনে ভেঙে দেয়। একে ভাঙছে কিসে? পেপটন। তার মানে কি করলো? অ্যাক্টিভ করছে পেপসিন প্রোটিনকে পেপটনে ভাঙছে। আবার ওই যে এদিকে যেমন হচ্ছে লাইপেজ ছিল, গ্যাস্ট্রিক লাইপেজ কী করছে? ফ্যাটকে ভাঙছে গড়ে যতক্ষণ ফ্যাটি অ্যাসিড, এবং যেটি ফ্যাট যখনই ভাঙবে সেটা মোটামুটি ফ্যাটি অ্যাসিডও হবে এবং গ্লিসারল হবে। এই দুটো হলো। এটা কোথা থেকে হলো? ফ্যাট থেকে হলো। এখন এই পাকস্থলীতে যে অর্ধপাচিত এবং যে অর্ধতরল যে খাদ্যবস্তু রইল, মানে এই প্রোটিন আর ফ্যাটের উপর যেহেতু কাজ করছে, এখানে কিন্তু কার্বোহাইড্রেটের কোনো গল্প নেই। কার্বোহাইড্রেটের কোনো গল্প পাকস্থলীতে নেই, ভালো করে মনে রাখবে। কারণ কার্বোহাইড্রেটের যা গল্প কিন্তু সবটাই জিওয়ার মধ্যে হবে। ওই যেখানে ওই দুটো যে এনজাইম কাজ করছে, লাইপেজ আর টায়ালিন, এই মল্টেজ আর টায়ালিন কাজ করছে। লাইপেজের যা গল্প সেটা কিন্তু শুরু হয় কোথা থেকে? এই স্টোম্যাক থেকে শুরু হয়, মানে পাকস্থলী থেকে শুরু হয়। পাকস্থলীতে তার জন্য থাকে গ্যাস্ট্রিক লাইপেজ, আর ফ্যাটের জন্য, আর প্রোটিনের জন্য থাকে পেপসিন অ্যাক্টিভ হয় কার মাধ্যমে? HCl এর মাধ্যমে। HCl যখন পেপসিনকে অ্যাক্টিভ করে সেটা পরিণত করে পেপটন। এখন এই যে টোটাল যে খাদ্যটা হলো, সেই এই যে অর্ধপাচিত অর্ধতরল যে খাদ্য, যাকে বলা হয় পাকমণ্ড, যাকে বলা হয়, একে বলা হয় পাকমণ্ড বা কাইম বলা হয়। এই পাকমণ্ড বা কাইমটা কি করে? এরপর ক্ষুদ্রান্তে চলে আসে। ক্ষুদ্রান্ত এমন একটা জায়গা, তার আগে যেটা বলে নিই, এখানে ওই অ্যাসিডও এখানে কাজ করছে। তো মোটামুটি ওই যে অ্যাসিডিটিতে ভোগে, তার মানে এই HCl এর পরিমাণটা বেড়ে যায়, সেই জন্য ডাইজেস্ট করার জন্য। তাই এখান থেকে একটু জিনিস দেখে নিই। পাকস্থলী থেকে যে খাদ্যটা হলো, যাকে বলা হয় পাকমণ্ড বা কাইম, যাকে বলা হয় কাইম বলা হয়, এটা স্ফিংটার পেশির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যেটা অল্প অল্প করে ক্ষুদ্রান্তে চলে যায়, অল্প অল্প করে। এবং এই পাকস্থলী থেকে খাদ্য ক্ষুদ্রান্তে প্রবেশ করে, এবং ক্ষুদ্রান্তে পৌষ্টিকনালীর সবচেয়ে দীর্ঘ অংশ, প্রায় 6 থেকে 8 মিটার পর্যন্ত।
এবং এটা অ্যাকচুয়ালি মিটার পর্যন্ত হয়ে থাকে এবং এটা কুণ্ডলিত আঁটো হয়ে থাকে, যেটা আমরা পরের স্লাইডে দেখব কেমন দেখতে হয়। প্রাণী যে খাদ্য খায় তার ভিত্তি করে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বিভিন্ন রকমের হয়। যেমন ধরো যারা সেলুলোজ খায়, যেমন যারা শাকাশী উদ্ভিদ হয়, গরু ছাগল ইত্যাদি, তাদের ক্ষেত্রে ক্ষুদ্রান্ত কিন্তু দীর্ঘ হয়। বাঘ মাংস খায়, বাট বাঘের ক্ষুদ্রান্ত কিন্তু অত বড় হয় না, কারণ তুলনামূলকভাবে স্বল্প দৈর্ঘ্যের হয়ে থাকে। তার মানে এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কাদের ক্ষেত্রে সেলুলোজ মানে যারা খায় তাদের ক্ষেত্রে ক্ষুদ্রান্ত বড় হয়ে থাকে, আর যেমন হচ্ছে কি আর যাদের ক্ষেত্রে মোটামুটি এই এরকম আকার আকৃতি সাইজ হয়ে থাকে। যাই হোক, এর পরের স্লাইডে চলে যাই। তার মানে এখান থেকে আমি মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি যে পাকস্থলীতে কীভাবে খাদ্যটা মানে কী কী জাতীয় খাদ্য প্রাচিত হয়। প্রথমত প্রোটিন, ফ্যাট, তার উপর কী কী এনজাইম কাজ করার পর কী তৈরি করে সেটাকে বলা হয় পাকমণ্ড বা কাইম। যেটা চলে আসছে এই পাকমণ্ড কাইম এবার চলে যাবে কোথায়? স্টোমাকে, এই ইয়েতে চলে আসবে স্মল ইন্টেস্টাইন। এরপর চলে আসছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হলো সেই স্থান যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সম্পূর্ণ খাদ্যের পাচন ঘটে। এবং এই যে পাকস্থলী থেকে খাদ্য মানে পাকস্থলী থেকে যে পাকমণ্ড থেকে কাইম বলছিলাম, সেটা ক্ষুদ্রান্তের গ্রহণী বা ডিওডিনাম। এই ডিওডিনামটা আকার সব থেকে ছোটো হয়, এটা ওই 25 সেন্টিমিটার মতো হয়ে থাকে। ডিওডিনামের এসে পৌঁছালে খাদ্যের সাথে, যখনই খাদ্যটা এসে ডিওডিনামে পৌঁছায় তখন তার সাথে কে যুক্ত হয়? যকৃৎ এবং অগ্ন্যাশয় থেকে খরিত পদার্থগুলো এখানে কানেক্ট হয়। কে অ্যাকচুয়ালি যকৃৎ থেকে অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় আন্তিক রস এগুলো মিশে, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পিত্ত, যাকে বলা হয় বাইল, অগ্ন্যাশয় মানে যাকে বলা হয় প্যানক্রিয়াস, এবং আন্তিক রস, অগ্ন্যাশয় রস এবং আন্তিক রস এখানে মেশে। এখন এই অগ্ন্যাশয় রসের মধ্যে কী কী আছে, আন্তিক রসের মধ্যে কী কী আছে, পিত্তের মধ্যে কী কী আছে, সেটা আমরা জানবো। এই পোর্শনটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি বলো যে যেটিকে নিউট্রিশনের সব থেকে ইম্পর্টেন্ট যে পোর্শন এইটা, এর আগের পেজটা এবং এইটা। তো এখানে কি হয়, মোটামুটি যে ক্ষুদ্রান্ত কার্বোহাইড্রেট প্রোটিন যদি পরিপাক করে, তার জন্য যকৃৎ অগ্ন্যাশয় থেকে খরিত পদার্থসমূহ অংশে কাজ করে, এবং পাকস্থলী থেকে খাদ্য যখন আম্লিক হয়, আগত খাদ্য আম্লিক হয়, এবং অগ্ন্যাশয় উৎসেচকগুলো যাতে এই খাদ্যের উপর কাজ করতে পারে তার জন্য খাদ্যকে ক্ষারীয় করে নিতে হয়। সে কাজে সাহায্য করে যকৃৎ থেকে খরিত পিত্তরস ফ্যাটের উপর কাজ করা ছাড়াও, যেটা ফ্যাট যেহেতু খাদ্য আছে তা ফ্যাটের উপর কাজ করে, ফ্যাটের উপর কাজ করা মানে ছাড়াও এই কাজটা সম্পন্ন করে। তার মানে কে করে থাকে? তাহলে যকৃৎ থেকে খরিত পিত্তরস, এইটাই কিন্তু এই খাদ্যকে মানে যে খাদ্যটা পাকমণ্ড যেটা এলো, পাকমণ্ড বা কাইম যেটা এলো, কাইমকে অ্যাকচুয়ালি হচ্ছে কি অ্যাসিড ক্ষারীয় করে কে? যকৃৎ থেকে আসা পিত্তরস, যাকে বলা বাইল। এবারে বলা হচ্ছে যে ফ্যাটগুলো অন্ত্রে বড় বড় গ্লোবিউল রূপে থাকে, যার ফলে এদের উপর কাজ করা কঠিন হয়ে পড়ে। তাই পিত্তলবণ সময় এই বড় গ্লোবিউলকে ভেঙে ছোটো ছোটো করে। এবং পিত্তলবণ কী কী? সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট এবং সোডিয়াম টরোকোলেট দুটো কাজ করে এখানে। এরপর ওই ছোট ছোট যে গ্লোবিউল উৎপন্ন হলো ফ্যাটের উপর কাজ করছে প্রথমে, তার কার্যকারিতা বৃদ্ধি পায়, এবং যেটা আমরা পরবর্তীকালে দেখবো। যাই হোক, এবার এখান থেকে চলে আসছে, এই পোর্শনটা বাদ দিলাম কারণ এই যেটা আমি আগে চ্যাপ্টারটা পড়াইনি, সে মানে কেমিস্ট্রি চ্যাপ্টার পড়াইনি। তাই অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস খরিত হয়, যার মধ্যে প্রোটিন পাককারী এনজাইম থাকে। অগ্ন্যাশয় থেকে কী কী রস খরিত হয়? অগ্ন্যাশয় থেকে ট্রিপসিন খরিত হয়। ট্রিপসিন, প্যানক্রিয়াস, যদি আমি ছোট করে লিখে থাকি, প্যানক্রিয়াস থেকে দু ধরনের হয়, একটা হচ্ছে কি ফ্যাট এর জন্য, আর একটা প্রোটিনের জন্য। প্রোটিনের জন্য কি হয়? ট্রিপসিন হয়। আর ফ্যাটের জন্য কি হয়? ফ্যাটের জন্য যে রকমের যে হয় লাইপেজ হয়। ফ্যাটের জন্য লাইপেজ হয়। আর যেটা অ্যাকচুয়ালি ইন্টেস্টিনাল জুস, যেটাকে বলা ইন্টেস্টিনাল জুস, এই ইন্টেস্টিনাল জুসের মধ্যে তিন ধরনের জুস হয়। প্রথমত প্রোটিনের জন্য, প্রোটিনকে ভাঙে ইন্টেস্টিনাল জুসটা, এটা অ্যাকচুয়ালি পরে কাজ হচ্ছে, তার মানে স্টেপ বাই স্টেপ আসবে। প্রথমে ওই পিত্ত কাজ করে, তারপরে অগ্ন্যাশয় রস কাজ করছে। অগ্ন্যাশয় রস প্রোটিন পরিপাকের জন্য ট্রিপসিন, আবার অভদ্র ফ্যাটকে ভাঙার জন্য লাইপেজের মতো উৎসেচক বর্তমান। ক্ষুদ্রান্তের প্রাকারের যে গ্রন্থিগুলো আছে সেখান থেকে আন্তিক রস খরিত। এখন আন্তিক রস কী কী করে থাকে? আন্তিক রসের যে উৎসেচকগুলো থাকে, প্রথমে জানো আন্তিক রসে তাহলে প্রথমে কে কাজ করছে? প্রথমে বাইল সল্ট কাজ করছে, তারপরে কে কাজ করছে? প্যানক্রিয়াস কাজ করছে, তারপরে কে কাজ করছে? ইন্টেস্টিনাল, মানে ক্ষুদ্রান্তের যে ইন্টেস্টিনাল
ইন্টেস্টাইনাল জুস কাজ করছে। এর মধ্যে কি কি থাকে? প্রোটিনকে ভাঙে অ্যামাইনো অ্যাসিডে, জটিল কার্বোহাইড্রেটকে ভাঙে গ্লুকোজে, ফ্যাটকে ভাঙে ফ্যাটি অ্যাসিডে, গ্লিসারলকে ভাঙে এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলকে ভাঙে। ঠিক আছে, এটা কার কাজ হলো? এটা অ্যাকচুয়ালি হলো ইন্টেস্টাইনাল জুস বা আন্তিক রসের কাজ। এটা আন্তিক রসের কাজ, এটা অগ্ন্যাশয় রসের কাজ, এখানে পিত্তের কাজ হয়ে গেল এটা। এরপর এই যে ব্যাপারটা চলে যাচ্ছে, তার মানে এই যে খাদ্য সব থেকে লম্বা এইটা সব থেকে যেটা বড় হয়ে থাকে সেটা সেটা ইলিয়াম প্রায় 6 মিটার মতো হয়ে থাকে। আর তারপরে জেজুনাম ওই 3 থেকে 4 মিটার পর্যন্ত হয়ে থাকে। যাই হোক, তাহলে পাচিত খাদ্য প্রাকার মানে ক্ষুদ্রান্তের প্রাকার দ্বারা শোষিত হয়। অ্যাকচুয়ালি যে অ্যাবজর্পশনটা হয়, মানে ওই যে আমরা বলছিলাম 5টা প্রসেসের মাধ্যমে সম্পন্ন হয়, তার মধ্যে ওই যে অ্যাবজর্পশন এবার হয় যে ওই পাচিত খাদ্য, যেটা অ্যাকচুয়ালি যদি বলে পাচিত খাদ্যের শোষণের প্রথম স্থানকে, সেটা হলো ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ক্ষুদ্রান্তে আন্তঃপাচারে আঙুলের মতো বিভিন্ন প্রবর্ধক থাকে, যেটাকে বলা হয় ভিলাই। এবং ভিলাই অ্যাকচুয়ালি কী করে? ভিলাই অ্যাকচুয়ালি এই ক্ষুদ্রান্তের এই ভিলাই পাচিত খাদ্যের শোষণের জন্য ভিলাই পৃষ্ঠতলে ক্ষেত্রবল বৃদ্ধি করে, ভিলাই রক্তবর্ষম্যকে সমৃদ্ধ করে এবং শোষিত খাদ্যকে গ্রহণ করে এবং দেহের প্রতিটা কোষে পৌঁছে দেয়। ঠিক আছে, এবং এই খাদ্য শক্তির উৎপাদনে এবং নতুন কলা গঠনে এবং পুরনো কলার মেরামতির কাজে সাহায্য করে। তার মানে একদম টোটালি ব্যাপারটা আমরা জানতে পারলাম। তার মানে যাবতীয় যে খাই না কেন, আমরা যে জাতীয় খাবার খাই না কেন, ক্ষুদ্রান্তে গিয়ে সব ধরনের খাবারের কিন্তু অ্যাকচুয়াল শোষণটা হয়, মানে অ্যাকচুয়ালি পরিপাক ঘটে, এবং পরিপাক এবং বিভিন্ন ফেজে হয়। এবং সব শেষে এর উপর যে এনজাইমটা কাজ করে সেটা হলো কি? ইন্টেস্টাইনাল জুস। দেখুন আন্তিক রস কাজ করে, অনেক কটা কাজ করার পর আন্তিক রস কাজ করে। মোটামুটি আন্তিক রস কাজ করে যে মানে তাকে একদম সরল খাদ্যে পরিণত করে। ওই যে বলছিলাম না, প্রথমেই যেটা বলেছিলাম, পুষ্টিতে জটিল খাদ্য থেকে সরল খাদ্য তৈরি হয়। যেমন হচ্ছে কি, যদি বলা হয় যে প্রোটিনের অ্যাটম কি, তাহলে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, আবার অ্যামাইনো অ্যাসিডের অ্যাটমকে কে হবে? যদি বলা হয় যে নাইট্রোজেন বেস, মানে যদি আমরা এর সাথে কেমিস্ট্রিকে অ্যাড করি। আবার যদি বলা হয় যে ওই ফ্যাটের অ্যাটম কি? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল, মানে অ্যাটমিক ফেজে ভাঙিয়ে দেয়। মানে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এরমভাবেই কাজ করে থাকে। যাই হোক, তো মোটামুটি পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? ভিলায় শোষিত হয়। এবং এটাকেই বলা হয় যে এক রকমের অ্যাবজর্পশন, যে আমরা 5টা প্রসেসে বলছিলাম, 5টা প্রসেসের মধ্যে হয়ে গেল এই একটা প্রসেস। আর তাহলে বাকি রইলো কোনটা? যখন আর যেটাকে 2টো প্রসেস বাকি রয়েছে। এবং ওই যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এখানে সরল খাদ্য, ওই যে মোটামুটি সব খাদ্য মোটামুটি সেলাই নিয়ে হয়। তাহলে এরপরে চলেছে অ্যাসিমিলেশন, যেটা আমরা যদি বলে থাকি, অ্যাসিমিলেশন সেই প্রসেস যেখানে সরল খাদ্য কোষের প্রোটোপ্লাজমে অংশবিদ্ধ হয়, যাকে বলা আত্তীকরণ, যাকে বলা। এই যে এই লাস্টের এই কথাটা বললাম, যে কোষে খাদ্য শক্তি পৌঁছে যায় প্রতিটা কোষে, এবং শোষিত খাদ্যকে দেহের মধ্যে পাঠিয়ে দেয়, একে বলে অ্যাসিমিলেশন, এবং এর মাধ্যমে দেহে প্রবেশ করে। আর সবশেষে পদ্ধতি হলো বলা হয় যে এই অপাচ্য খাদ্যবস্তু বৃহদন্তে প্রেরিত হয়, এই এবং খাদ্য এবং বৃহদন্তের প্রাকার, মানে যেগুলো আমাদের মানে শরীরে লাগলো বাকি খাদ্যটা অপাচ্য খাদ্যবস্তু আমাদের কোথায় চলে আসে? বৃহদন্তে চলে আসে, এবং আরও জল শোষণ করে অপাচ্য খাদ্য অংশটা থেকে যায়, তাকে পায়ুর মাধ্যমে দেহের বাইরে অপসারিত হয় বর্জ্যপদার্থ অপসারণের জন্য। অ্যানাল স্ফিংটার রয়েছে, একে বলা হয় ইজেশনের মাধ্যমে শেষ হয়ে গেল। তার মানে মোটামুটি আমরা এই 6টা প্রসেস কমপ্লিট করলাম, 5টা প্রসেস কমপ্লিট করলাম, ব্যাস হয়ে গেল। এরপর যেটা চলে আসছে সেটা হচ্ছে কি বলা হয় ডেন্টাল ক্যারিজ কিছুই না, জাস্ট ওই দাঁতের ক্ষয় বা ক্যারিজের কারণে দাঁতের এনামেল এবং ডেন্টাইন, আমাদের সবচেয়ে বাইরের এই লেয়ারটাকে বলা ডেন্টাইন, একদম বাইরের লেয়ারটাকে ডেন্টাইন বলা। অ্যান্ড ডেন্টাইনটা ক্ষয় কেন হয়? দাঁতের ক্ষয় শুরু হয় যখন ওই ব্যাকটেরিয়া উপর শর্করার উপর কাজ করে। এই যে এটা টোটালটা ব্যাকটেরিয়া শর্করার উপর কাজ করে, এবং এর ফলে অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিডে দাঁতের এনামেলকে নরম করে দেয় এবং খনিজ পদার্থের অপসারণ হয়, এবং কণাসহ ব্যাকটেরিয়া কোষের সমষ্টি দাঁতে আটকে গিয়ে ডেন্টাল প্ল্যাক তৈরি করে। এই যে ডেন্টাল প্ল্যাক তৈরি করছে, আস্তে আস্তে সেটা ক্যাভিটিসে পরিণত হয়। ক্যারিজ থেকে দাঁতের প্ল্যাক দ্বারা আবৃত থাকে অ্যাসিডটা প্রশমিত করার জন্য লালার রস দাঁতের উপরিতলে পৌঁছাতে পারে না, তাই খাওয়ার পর দাঁত ব্রাশ করলে ব্যাকটেরিয়া অ্যাসিড তৈরি করে পূর্বেই প্ল্যাকের অপসারণ করে। এই জন্য ডাক্তাররা ব্রাশ করতে বলে, এবং যদি এর চিকিৎসা না করা হয় তবে সেটা পাল্পগুলোকে নষ্ট করে যায় এবং দাঁতে যতক্ষণ যন্ত্রণা সংক্রমণ দেখা যায়। এই যে এটা যে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, যাই হোক, মোটামুটি আমরা এর মাধ্যমে এই পোর্শনটা কমপ্লিট করলাম, যেখানে খাদ্য কী করে পাচিত হচ্ছে, খাদ্য কী করে গ্রহণ করছি, টোটাল প্রসেসটা, যে ওই যে 5খানা প্রসেস। অ্যাকচুয়ালি হলোজয়িকদের আমরা যেমন হলোজিক ফুড সম্পন্ন করি, আমরা তো আর হলোফাইটিক নয়, মানে আমরা সবজই নয়। আমাদের খাদ্য কিন্তু যে ঠিক আছে, যে নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারি না, আমরা খাদ্যের জন্য অন্যের উপর ডিপেন্ডেবল, তাই না? তো সেরকমভাবেই এই সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে চললে তবেই কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে শরীর ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকে। যাই হোক, পরে চলে যাচ্ছে আমরা বিভিন্ন স্লাইডে, যেমন বিভিন্ন কোশ্চেন্স দেখবো, একদম পাতি কোশ্চেন এগুলো যেগুলো এসেছিল। বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং হেল্পস দ্য প্যারামিশিয়াম টু মুভ ফুড। তার প্যারামিশিয়ামের ক্ষেত্রে কী হয়ে থাকে? পার্টিকুলার স্থানে খাদ্য গৃহীত হয়, তাই নাকি?
তো বলা হচ্ছে যে মুভ ফুড টু দ্য স্পেসিফিক স্পট ইন দ্য সেল অবটেন ইন দ্য জেটিক নিউট্রিশন, মানে নিয়মিত কোনটা প্যারামেশিয়ামকে কোষের নির্দিষ্ট স্থানে খাদ্য স্থানান্তর করতে সাহায্য করে, কে হবে, সেটা হবে সিলিয়া। বলা হচ্ছে সিলিয়া অ্যান্সার। এটা কবে এসেছিল? আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসেছে 27-12-তে, 27-12-24 মানে আগের বছরই এসেছে। যাই হোক, তারপরে কোশ্চেনে চলে যাই। বলা হচ্ছে যেটি 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইনভলভ দ্য ট্রান্সফার অফ এ সোর্স অফ এনার্জি ফুড ফ্রম দ্য আউটসাইড অফ দ্য বডি অফ অ্যান অর্গানিজম। তো অ্যাকচুয়ালি কোন পদ্ধতির মাধ্যমে জীবের শরীরের বাইরে থেকে ভিতরে শক্তি উচ্চ খাদ্য স্থানান্তর করে, তাকে বলা হয় যে নিউট্রিশন, যাকে আমরা পুষ্টি বলে জানি, যেটাই আমরা পড়ছিলাম এতক্ষণ ধরে। আরবি টেকনিশিয়ান কবে এসে? 27-12-2024 এসেছে, ঠিক আছে। তারপরের স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে পরের স্লাইডে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য ট্রফিক লেভেল অফ দ্য ফুড চেন। ইন এ ফুড চেন, একটা খাদ্য শৃঙ্খলের ট্রপিক স্তরগুলোকে ক্রমান্বয়ে সাজালে কী হয়? সেক্ষেত্রে ওই মানে শৃঙ্খলের ট্রপিক স্তরগুলো সম্পর্কে নিয়মিত কোনটা সঠিক? যে অটোট্রপস এমন একটা ট্রপিক লেভেলের মধ্যে পড়ে যারা যেটি নিজেদের খাদ্য তৈরি করতে পারে, বাদবাকি সবকটা ভুল, যাই হোক, এটা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে এসছে, 20-12-তে এসছে, 20-12-24-এ। যাই হোক, তারপরটা কি? তারপরের স্লাইডে চলে যাচ্ছি। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য নিউট্রিশন। পুষ্টি কি? পুষ্টি মানে দ্য মোড অফ টেকিং ফুড অ্যান্ড অর্গানিজম অ্যান্ড ইট ইউটিলাইজেশন, খাদ্য গ্রহণ করে এবং বিভিন্ন কাজে লাগায়, সেটাকে বলা হয় আরবি টেকনিশিয়ান গ্রেড 3-তে 23-12-2024-এ এসছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাচ্ছি। বলা হয় 5 নম্বর স্লাইডে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ দ্য অর্গানিজম অ্যান্ড ইটস মোড অফ নিউট্রিশন ইজ ইনকারেক্টলি ম্যাচ। নিম্নলিখিত কোনো জীব তার পুষ্টিগ্রহণ পদ্ধতি, এই যুগলটা কোনটার ক্ষেত্রে ভুল? মানুষ কি অটোট্রপিক হয়ে থাকে? না, একদমই না। বাদবাকি সবকটা কিন্তু ঠিক আছে। গ্রিন প্ল্যান্ট অটোট্রপ, অ্যামিবা হেটারোট্রপ, কাউ হেটারোট্রপ, মানুষ কিন্তু অটোট্রপ নয়। তো আরবি টেকনিশিয়ান এই আরবি এনটিপিসিতে এসেছিলো CBT2 9/5/2022 এসছে, ঠিক আছে। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে যে অর্গানিজম ক্যান মেক ফুড দেমসেলফ আর কল, যেসব যারা নিজেদের খাদ্য তৈরি করতে পারে তাদের কী বলে? অটোট্রপস। বলা হয় স্বভোজী। আর এনটিপিসি CBT1 এসেছিল 5/3/2021। যাই হোক, তারপরের স্লাইডে চলে যায় 7 নম্বর। বলা হচ্ছে যে 7 নম্বরে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট নেসেসারি ফর দ্য অটোট্রপস নিউট্রিশন। সবুজী পুষ্টির জন্য প্রয়োজনীয় নয় কোনটা? সেটা হলো কোনটা? অক্সিজেন। সবুজের জন্য এখানে অক্সিজেন জাস্ট প্রডিউস হয়, ওকে, অক্সিজেন কিন্তু দরকার নেই, বাকি সব কটা দরকার। ক্লোরোফিল, কার্বন ডাইঅক্সাইড, লাইট, এবং জলটাও দরকার। ওই যে 6CO2 12H2O থেকে উৎপন্ন হচ্ছে, C6H12O6 6H2O + 6O2, এখানে অক্সিজেনটা উৎপন্ন হচ্ছে। দরকার কোনটা হলো? এইটা। আর এখানে কন্ডিশন হিসাবে কী লাগছে? সানলাইট। হয়ে গেল, এটাই হলো সাকশন রিয়াকশন। আরবি গ্রুপ ডিতে এসেছিল 29/8/22। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মোড অফ দ্য হেটারোট্রপিক, যেটা নিউট্রিশনের মধ্যে পড়ে না। তো হেটারোট্রপিকের মধ্যে কখনোই যতক্ষণে যে এই অটোট্রপিকের গল্প চলে আসবে না, ঠিক আছে। বাদবাকি এই সব কটা হেটারোট্রপিকের মধ্যে পড়ে। এটা অ্যাকচুয়ালি হলোজয়িকের মধ্যে পড়ে, অ্যাকচুয়ালি। আরবি এনটিপিসিতে এসেছে তখন কবে? 19/1 এসেছে 2017। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাচ্ছি 9 নম্বর। বলা হচ্ছে 9 নম্বর স্লাইডে কি? যে হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম এক্সিবিট হলোজয়িক নিউট্রিশন। হলোজয়িক নিউট্রিশন করে থাকে কারা? অ্যামিবা হলোজয়িক করে থাকে, অ্যামিবা অ্যান্ড হিউম্যান, ঠিক আছে। মাশরুম, অ্যালগি, ক্যাসকুটা, প্লাজমোডিয়াম, লাইকেন, ব্লু অ্যালগি। মাশরুম করলেও অ্যালগি কিন্তু অনেক ক্ষেত্রে, শৈবাল অনেক ক্ষেত্রে কিন্তু সবজই হয়ে থাকে। মাশরুম ছত্রাকের মধ্যে পড়ে, বাট কাসকুটা প্লাজমোডিয়ামের মধ্যে প্লাজমোডিয়াম যেমন অনেক সময় কাসকুটা করে দেয়। যাই হোক, আরবি গ্রুপ ডিতে এসে 27/12-তে মোটামুটি। তারপরে স্লাইডে চলে আসছি লাস্ট স্লাইডে, যেগুলো আমি 10টা করে কোশ্চেন দেখি। বলা হয় সিউডোপোডিয়া দ্য ফিঙ্গার লাইক এক্সটেনশন। সিউডোপোডিয়া হলো এক ধরনের আঙুলের মতো পদার্থ, যেটা কী করে থাকে? যেটা দেখতে পাওয়া যায় কোথায়? বলা প্যারামিশিয়ামে দেখতে পাওয়া যায় সিউডোপোডিয়া। দেখতে পাওয়া যায় সিউডোপোডিয়া। এটা অ্যাকচুয়ালি আরবি এনটিপিসি 29/1/2029 এসছে, এরকম 2021 এসছে, যেখানে বলা হয়েছে বিভিন্ন কোশ্চেন্সগুলো আপডেটগুলো দেখানো হয়েছে। মানে অ্যাকচুয়ালি এখানে ওই কয়েকটা কোশ্চেন আমি দেখালাম, এবং জাস্ট এর ইন ডেপথ কোশ্চেন্সগুলো নিয়ে আমরা আলাদা আলাদা করে ভিডিও করবো। জাস্ট আগে আমি সিলেবাসটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই, সেটাই আমার উদ্দেশ্য। যেহেতু ওই পুজো ভাইস এরকম সামথিং কিছুর জন্য আমি ভিডিও করিনি। জাস্ট এরপরে আমরা এই যে সেশনটা শুরু করছি সেটা আমাদের ক্লাস, যেহেতু আমি তো আগেই তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, এবং কমেন্টের মাধ্যমে জানাও ভিডিও কেমন হচ্ছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে, এই লাইভ প্রসেসের পরের চ্যাপ্টার নিয়ে, যাকে বলা হয় রেসপিরেশন নিয়ে। আপাতত ভিডিও এই পর্যন্ত। থ্যাংক ইউ।